অবশেষে আমার ধারণাই সত্যি প্রমাণিত হলো এবং এটা এখন স্পষ্ট যে নির্বাচনের আগে জামাত ইসলামকে বিতর্কিত করতে এবং ভোটের মাঠে বেকায়দায় ফেলতেই পরিকল্পিতভাবে জামাতের আমিরের টুইটার আইডি হ্যাক করা হয়। হয়তো ফেসবুক হ্যাক করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। অনেকে অনেক কথা বলবেন। আমি দেখলাম যে এই ঘটনার পরে বিএনপির যে ছাত্রী অ্যাক্টিভিস্টরা তারা একের পর এক পোস্ট প্রসব করেই চলেছেন, একের পর এক পোস্ট প্রসব করে চলেছেন সেই জামাতের আমিরের বিরুদ্ধে, জামাতের আমিরের ওই হ্যাক হওয়া নারী বিদ্বেষী পোস্টার বিরুদ্ধে। এবং ফখরুল সাহেবের জামাই ফাহাম আব্দুল সালাম তিনিও একের পর এক পোস্ট প্রসব করেই চলেছেন যে তারা আসলে এই বিষয়টাকে ইস্যু করে আগামী 10 দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় যে জামাতের আমির কতটা নারী বিদ্বেষী এবং জামাত ইসলাম কতটা নারী বিদ্বেষী। এবং তারা অতীতে বিভিন্ন রেফারেন্সও দেয়, যেমন কয়েকদিন আগে বলেছিল ওই বরগুনা না কোন জায়গার এক জামাতের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ইয়েপনা চলতো, তো তারপর কিন্তু জামাত ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। হ্যাঁ, কিন্তু এগুলো মানতে রাজি না। দেখুন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে যখন কাউকে ইমেল করা হয় সেই ইমেল কিন্তু তারা খুলবেই, কারণ এটা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এসেছে। আমি বলতেছি না যে এতে রাষ্ট্রপতি চুপ্পু জড়িত। রাষ্ট্রপতি চুপ্পু একজন সহজ সরল মানুষ, একসময় চামচামি করতো, বাট এখন আর এগুলো নাই, এখন তিনি চুপচাপ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে লিঙ্ক আসা মানেই কিন্তু এটা রাষ্ট্রপতি করছে তা কিন্তু না। রাষ্ট্রপতি বুড়া মানুষ এগুলো জানেও না, সে বোঝেও না। সে আগে তালবাজি করতো, ঠিক আছে, বাট এখন তার ওই দিন নাই। তো দেখুন, সেই কার্যালয় থেকে একটা লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই ওই কম্পিউটারের বা ওই মোবাইলের নিয়ন্ত্রণ চলে গিয়েছে হ্যাকারের কাছে। এখন হ্যাকার দুভাবে করতে পারে, একটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড দেখতে পারে, আরেকটা হচ্ছে হ্যাকার পাসওয়ার্ড না দেখে সরাসরি, কারণ ওই কম্পিউটার যা হ্যাকারের কাছে কম্পিউটার তা, কারণ ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই নিয়ন্ত্রণটা চলে গিয়েছে। এখন ওই হ্যাকার করছে কি, সে শফিক সাহেবের টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে সেই টুইটারে সে একটা নারী বিদ্বেষী পোস্ট করেছে যে কর্মজীবী নারীরা হচ্ছে ইতিতা। হ্যাঁ, এখন তারপরে হ্যাকার করলো কি, সে এই পোস্টটা করার পরেই সে তার ডিভাইস থেকে লগ আউট করে দিয়েছে। এর মানে হচ্ছে যে শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট দখল নেওয়ার উদ্দেশ্যে কিন্তু সে এই হ্যাকটা করেনি। সে হ্যাকটা করেছে শুধু একটা পোস্ট দিয়ে ডিলিট করে দেওয়ার জন্য। আরো সহজ ভাষায় বলি, আপনারা অনেকে আছেন না, দুইটা ফোন ইউজ করেন, দুইটা স্মার্টফোন ইউজ করেন, কিন্তু দেখা যায় যে আপনার ওই সেম ফেসবুকই দুইটা মোবাইল লগ ইন করা থাকে। তো একটা মোবাইলে তো লগ ইন করে আছে পুরাতন মোবাইলটা, নতুন একটা মোবাইল কিনলে তখন আপনি আইডি পাসওয়ার্ড দেন, আইডি পাসওয়ার্ড দিলে তখন আবার আপনার এই মোবাইল ফোনে নোটিফিকেশন আসে যে তুমি কি চেষ্টা করতেছো আরেকটা মোবাইল ফোন থেকে লগ ইন করার জন্য। তখন অপশন দেখায় যে হ্যাঁ এটা আমি করতেছি, আরটা হচ্ছে না এটা আমি করতেছি না। তখন যদি আপনি বলেন যে ইয়েস ইটস মি, তখন ওই মোবাইল ফোনে লগ ইন হয়ে যায়। এরকম হয় না? তো এই শফিক সাহেবের সেই টুইটার অ্যাকাউন্টটা তখন এই দুইটা ডিভাইস থেকে লগ ইন করা ছিল, একটা ছিল শফিক সাহেবের ডিভাইস থেকে, আরেকটা ছিল হ্যাকারের ডিভাইস থেকে। এবং হ্যাকার এই পোস্টটা করার পরেই সে নিজেকে লগ আউট করে সরিয়ে দেয়। এখন মনে করেন যে নির্বাচনী কাজে এরা ব্যস্ত, ঘুরে গাড়ে এতটা খেয়ালও করে না, কিন্তু হঠাৎ করে যখন আলোচনা শুরু হয় তখন দেখি আয় হায় কাম তো কইতে গেছে, তখন ডিলিট করে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। এই হচ্ছে এই ঘটনা। শফিক সাহেব আজকে ক্ষমা চেয়েছেন এই কারণে, মানে তিনি তো এই পোস্ট দেননি, বাট তিনি বলেছেন যে আমার এই টুইটার আইডি হ্যাক হওয়ার জন্য আমি দুঃখিত, এবং আমার এই টুইটার অ্যাকাউন্ট থেকে যেহেতু নারীদের বিষয়ে জঘন্য কথা বলা হয়েছে, সেটা আমিই বলি বা হ্যাকারই বলুক, আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু গিয়েছে আমি নারীদের কাছে ক্ষমা চাই। হ্যাঁ, মিটে গেল। এবং জামাত ইসলাম স্পষ্ট বলেছে যে আমরা ক্ষমা চাই। তারপরেও ছাত্রী অ্যাক্টিভিস্টটা কি ছাড়বে না। কয়েক লাখ টাকা বাজেট হয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিশাল মিছিল বের হয়েছে জামাতের আমিরের বিরুদ্ধে, এবং শুনছি নাকি বাম দলকেও প্রচুর টাকা পয়সা দেওয়া হয়েছে, লাখ কয়েক টাকা দেওয়া হয়েছে যে তোমরা একটা বড় বড় মিছিল করো। ঢাকাতে প্রগতিশীল নারী সংগঠনদেরকেও উস্কানি দেওয়া হয়েছে, তোমরাও মিছিল করো। এবং বিএনপির নারী সংগঠন এখনো কেন মিছিলে নামলো না, বিএনপির মহিলা দল কেন এখনো শফিক সাহেবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলো না, এটা নিয়ে কিন্তু বিএনপিতে ব্যাপক ক্ষোভ বিরাজ করতেছে। এখন যারা বিএনপি নেত্রী তারা হয়তো চিন্তা করতেছে যে দেখি আর একটু ভাবি, বা দলীয় প্রধানের নির্দেশ একটু আসুক, মানে এরকম করতেছে। কিন্তু বিএনপি ছাত্রী অ্যাক্টিভিস্টরা তারা খুবই সচেতন, তারা মিনিটে পোস্ট দিতেছে। দেখুন, আমি বিএনপি জামাত দুই দলকে এক চোখেই দেখি, দুটো দলই আমার প্রিয় দল। গত পরশুদিন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং
আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে ভারতীয় রয়ের সঙ্গে যে সংশ্লিষ্টতার অভিযোগ, এর বিরুদ্ধে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে এগুলো মিথ্যা, তারা আসলে দেখা করেননি, এটা পুরোটাই ফেক। আর দেখা করলে কি হয়েছে ভাই? বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের প্রত্যেকের সঙ্গে ভারতের, আমেরিকা, চীনের সবার যোগাযোগ আছে, গোপন মিটিং আছে, এগুলো হয়, এগুলো স্বাভাবিক। ওই কারো কোনো গোপন ছবি অমুক দেশের গোয়েন্দাদের সঙ্গে, এগুলো কোনো বিষয় না, এগুলো হয় সাধারণত। রাজনীতিবিদরা গোপনে এরকম মিটিং করেই থাকে। ওই দেখলেন না, মার্কিন দূতাবাস 4 জন নারী সাংবাদিকদেরকে নিয়ে গোপন কথা বললো, একজন আবার রেকর্ড করে ছেড়ে দিল। এগুলো সবসময়ই হয়। হয়তো একজন সাংবাদিক রেকর্ড করে ছেড়ে দেওয়াতে আমরা দেখলাম। সাংবাদিকদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার, বিভিন্ন কূটনীতিকের গোপন বৈঠক হরদম হয়। আমি মনে করি যদি আমির খুসরো, আব্দুল আওয়াল মিন্টু বৈঠক করেও থাকেন, এটা তো ভুয়া, আমি বললাম, যদি সত্য হতো তাহলে কোনো দোষ হতো না, এগুলো হয়। কিন্তু জামাত ইসলামের আমিরের এই পোস্টটা একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু তিনি যে দেননি, সেহেতু আমরা বলতে পারি যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপির অ্যাক্টিভিস্টরা এটার পুরো সুযোগ দিতে চাইতেছেন, এবং জামাত ইসলাম মনে করতেছে যে হ্যাক হওয়ার পরে শুধু এই পোস্টটা দিয়েই আবার হ্যাকার নিজেকে সরিয়ে নেওয়া এবং তারপরে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে সংঘবদ্ধভাবে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নারী বিদ্বেষী প্রচার চালানো, এটা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এবং রাষ্ট্রপতির কার্যালয় শুধু না, এতে একাধিক গোয়েন্দা সংস্থাও জড়িত হতে পারে। কারণ সরকার তো ইউনূস এবং কয়েকজন উপদেষ্টা মাত্র, যে প্রশাসন যন্ত্র, যে সচিবালয়, যে আমলাতন্ত্র, সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী, বর্তমানে এরা সবাই চায় বিএনপি ক্ষমতায় আসুক। দেখুন, বিএনপি বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করব, জামাতও বলতেছে, কিন্তু এই আমলাতন্ত্র মনে করতেছে যে বিএনপি মুখে বললেও ক্ষমতায় গেলে হয়তো এদিক ওদিক করে থাকতে পারবো, কিন্তু জামাত ক্ষমতায় গেলে তারা স্পষ্ট বলতেছে সরকারি চাকরিজীবীদের হিসাব দিতে হবে। এটা তো মেনে নেওয়া যায় না। কিছুদিন আগে মোহাম্মদ ফয়জুল কবির, তিনি উপদেষ্টা এখনো আছেন, তিনি বলেছিলেন যে যে প্রশিক্ষণ বিমানটা মাইলস্টোনের উপর পড়েছে সেটা পড়া উচিত ছিল সচিবালয়ে। এই সচিবালয়ের এক একজন সচিব তারা হচ্ছেন অঘোষিত রাজা, কোনো কাম কাজ নাই। সকালে অফিসে আসেন, আড্ডা মাড্ডা দেন, বৈঠক করেন, এই সিটি চালাচালি করেন এক দপ্তর থেকে এক দপ্তরে, বিকালবেলা বাসায় চলে যান। তাহলে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় যদি এই ধরনের অবস্থা হয়, তাহলে কিভাবে এটা দেশ উন্নত হবে, তাই না? তো এই সমস্ত বিভিন্ন কারণে প্রশাসন, তারপরে সেনাবাহিনীর কিছু বিচার টিচার আছে, এগুলা হয়তো তারা মনে করছে বিএনপি আসলে আর বিচার টিচার হবে না বা এক ম্যানেজ করা যাবে, জামাত আসলে যাবে না। তো এইভাবে সংঘবদ্ধ ভাবে এই প্রশাসন, এই সশস্ত্র বাহিনী সহ অনেকেই কিন্তু চায় যে যাতে বিএনপি ক্ষমতায় এসে পড়ে, এবং এই কারণেই বিভিন্নভাবে চেষ্টা করতেছিল নির্বাচনের আগে জামাতের আমিরকে বিতর্কিত করার জন্য, কিন্তু তারা সে চেষ্টায় সফল হয়নি। এখন এই 2 দিন লাফালাফি করতেছে ছাত্রী অ্যাক্টিভিস্টরা। এখন দেখুন, জামাতের মিডিয়া বিভাগ থেকে সরাসরি সংবাদ সম্মেলন করে একদম দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে বঙ্গভবনের অফিসিয়াল ইমেইল থেকে ইমেইল পাঠিয়ে ফিশিং লিংক ইউজ করে কিভাবে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টটা দখল করে নেওয়া হয়েছে। এবং সাধারণত জামাত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে যেই সব ডিভাইস থেকে পোস্ট দেওয়া হয়, সব ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু এই একটা মাত্র পোস্টে নতুন একটা ডিভাইস থেকে দেওয়া হয়, যে ডিভাইসের আইপি অ্যাড্রেসটাও ভিন্ন। হ্যাঁ, এবং বিএনপির লোকজন যে স্ক্রিনশটটা ভাইরাল করে, সেই স্ক্রিনশটটা ওই হ্যাক হওয়ার পরে পোস্টটা দেওয়ার 1 মিনিটের ভিতরে স্ক্রিনশটটা নিয়ে নেওয়া হয়। নিয়ে নেওয়ার পরেই হ্যাকার নিজেকে শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রত্যাহার করে নেয়, এবং পরে বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা সংঘবদ্ধ ভয় প্রচার করতে থাকে যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে এত দ্রুত রিকভার করা যায় না। কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু শফিক সাহেবের অ্যাডমিনের কাছ থেকে নেওয়া হয়নি। কিন্তু মনে করেন যে শফিক সাহেবের টুইটার চালানোর জন্য 3 জন অ্যাডমিন আছে, এখানে ও হ্যাক করে আরেকজন অ্যাডমিন হিসাবে নিজেকে যুক্ত করেছে। যুক্ত হয়ে ওই নারী বিদ্বেষী পোস্টটা দিয়ে তারপর একটা স্ক্রিনশট নিয়ে তারপরে সে নিজেকে রিমুভ করে নিয়েছে, এবং এই কারণেই ওই আইডি হ্যাক হয়ে গিয়েছে। বাট এটা শফিকুর রহমান সাহেবের নিয়ন্ত্রণেও ছিল, হ্যাকারের নিয়ন্ত্রণও ছিল। পরে হ্যাকার প্রত্যাহার করে নিয়েছে এবং শফিক সাহেবের অ্যাডমিনরা খেয়াল করেনি। পরে যখন জানাজানি হয়ে যায়, তখন শফিক সাহেবের অ্যাডমিনরা
পাসওয়ার্ড চেঞ্জ করে নেন। এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে একটা ফিশিং লিঙ্ক পাঠানো হলো। রাষ্ট্রপতি দপ্তরের কর্মকর্তা সরোয়ার আলমের নামে ইমেল আইডি ব্যবহার করে এই ফিশিং লিঙ্কটা পাঠানো হয়। সুতরাং আমি মনে করি আসলে এই সরকার তো আর মাত্র 10-12 দিন আছে, এই সরকারের কথা কেউ শুনবে কি শুনবে না জানি না, কিন্তু যদি তদন্ত করা হয় তাহলে আমি মনে করি রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তার এইসব বিষয়ে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলেও যেতে পারে। পাকিস্তানের একটি লোকেশন থেকে একটি আননোন ডিভাইস, সেই ডিভাইস ব্যবহার করে ডক্টর শফিকুর রহমানের টুইটারে এই পোস্ট দেওয়া হয়েছে। আমার প্রশ্ন এখানেও আছে যে লোকেশন পাকিস্তান দেখালেও আসলে কি সে লোক পাকিস্তানে ছিল না। ভিপিএন ব্যবহার করে যে কোনো জায়গায় বসে পৃথিবীর যে কোনো জায়গায় লোকেশন দেখিয়ে দেওয়া যায়, এটা এখন ছোট ছোট বাচ্চারাও পারে। যাই হোক, পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে সভ্য দেশে যদি কোনো লোক আসলেই সত্যিই কোনো বেফাস কথা বলে ফেলে এবং বলে ফেলার পরে সে বলে যে আমি আমার এই বেফাস কথার জন্য ক্ষমা চাই, আমি তখন বুঝতে পারিনি, ঘটনা কিন্তু এখানেই শেষ। হ্যাঁ, কিন্তু এটাকে একটা ইস্যু করে বিশাল বিশাল মিছিল করার চেষ্টা, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে উস্কানি দেওয়া, তোমরাও জামাতের আমিরের বিরুদ্ধে মিছিলে নামো, তাকে নারী বিদ্বেষী বলে প্রমাণ করে দাও, তার দল ক্ষমতা এলে নারীদের অধিকার থাকবে না বলে প্রমাণ করে দাও, জামাতের আমির নারীদের সম্মান করেন না বলে আওয়াজ তোলো। ওই যে হিটলারের গোয়েবলসের মতো, গোয়েবলস বলেছিল যে একটা মিথ্যা কথাকে 100 বার বললে সত্য হয়ে যায়। এগুলো কিন্তু কোনো সুস্থ রাজনীতির লক্ষণ না। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে জামাত ইসলামের আমির নারীদের বিষয়ে ঠিক এই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করে, কিন্তু তিনি কি এত বোকা যে নির্বাচনটা 10 দিন বাকি আছে তিনি এগুলো বলে বেড়াবেন? প্রশ্নই আসে না, তিনি এগুলো বলবেন না। তার এটুকু কমন সেন্স আছে, যেখানে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা 2 কোটির উপরে, যেখানে জামাত ইসলামের আমিরের স্ত্রী নিজেই কর্মজীবী মহিলা, সেখানে তিনি এই ধরনের কথা বলবেন কেন? আগে একটু বলেন তো আপনারা। জামাতের আমির তো ক্ষমা চাইলো, তিনি বলেছেন যে এটা আমি করিনি, বা যেহেতু আমার টুইটার অ্যাকাউন্ট থেকে এই ধরনের পোস্ট গিয়েছে, হ্যাকের মাধ্যমে যে মাধ্যমে হোক আমি ক্ষমা চাই। কিন্তু তারেক রহমান কি ক্ষমা চাইবেন? এই যে শেরপুরে বিএনপির লোকজন জামাতের নেতাকে মেরে ফেললো, নারায়ণগঞ্জে তুচ্ছ কারণে যুব দল নেতার খুশিতে স্বেচ্ছাসেবক দল নেতা মারা গেল, নিজেদের ভিতর নিজেদেরই। গাজীপুরে ব্যবসায়ী একজন নারীকে ছাত্রদল নেতা মেরে ফেললো। ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত এই 13 মাসে রাজনৈতিক সহিংসতায় 160 জন নিহত হয়েছে। এর ভিতরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই 85 জন মারা গেছে, নিজেরা নিজেদেরকে মেরেছে। তারেক রহমান কি ক্ষমা চাইবেন? তার কি ক্ষমা চাওয়া উচিত না? যে আমার দলের ভিতরে এটা হলো, আমার তো ক্ষমা চাওয়া উচিত। আমি বলছি না ক্ষমা চাইতে হবে, মানে কথার কথা উদাহরণ দিয়ে বললাম আর কি। দেখুন, তারেক রহমান, শফিকুর রহমান এরা হচ্ছে জাতীয় নেতা, এদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। শুধু একটা রিকোয়েস্ট করব বিএনপি ভাইদের, যে চোখে আমরা শেখ হাসিনাকে দেখেছি সে চোখে আমরা যাতে শফিকুর রহমানকে না দেখি। ঠিক তেমনি জামাতের ভাইদেরও বলবো, যে চোখে আমরা শেখ হাসিনাকে দেখেছি সেই চোখে যেন তারেক রহমানকে না দেখি। রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা যাতে শত্রু না বানিয়ে ফেলি এই ধরনের স্মিয়ার ক্যাম্পিং এর দ্বারা, এই ধরনের উস্কানির দ্বারা, এই ধরনের ডিজিটাল প্রোপাগান্ডা তৈরির দ্বারা। এগুলো ভালো ফল বয়ে আনে না। যদি এগুলো কন্টিনিউ করেন যে বিএনপি রয়ের দালাল, জামাতের আমি নারী বিদ্বেষী, এসব করলে সেই ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচারের হাতকেই শক্তিশালী করা হয়। এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। আসুন আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারকে সহযোগিতা করি। এই ধরনের উদ্ভট প্রচার প্রচারণা এবং আরেকজনের সম্মানহানি এগুলো থেকে বিরত থাকি। ভালো থাকবেন, ধন্যবাদ। ঢাকা 8 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব। তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটি বাংলাদেশে এক অর্থে ধর্মীয় অবমাননার শামিল, আর 2 হচ্ছে এই কথার ভিতরে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে মনে হয়। তিনি আজ রাজধানীর পল্টনে হজ রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত হয়ে সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে শুনলাম একটি দল 40 লক্ষ বোরকা বানাইতে দিছে, আমার মাও বোরকা পরতো, বোরকাকে আমরা সম্মান করি, মির্জা আব্বাসের ভাষা, এবং এই বোরকা পরে তারা ফলস ভোট দিবে, এটা আমরা হতে দিব না। মির্জা আব্বাসের এই বক্তব্যের ভিতরে একটি সংঘাতের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়।
কিভাবে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়? ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বিগত এই 22 তারিখের পর থেকে আজ 31 তারিখ আমি যখন এই ভিডিও করছি, এই যে 8-9 দিন, এই 8-9 দিনের ভিতরে অন্তত 35 থেকে 40টা স্পটে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরকে, যারা ভোট চাইতে গিয়েছে বাড়ি বাড়ি মানুষের দ্বারে দ্বারে, সেখান থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা জামাতের ওই নারী নেত্রীদেরকে, ওই সমস্ত নারী সদস্যদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে। এবং এরা কিন্তু প্রত্যেকেই পর্দানশীলা, প্রত্যেকেই বুরকা পরিহিতা। আমরা এটি পর্যন্ত বলতে শুনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নারীদেরকে এই বলে হেনস্থা করছে যে তোরা এই যে বুরকা পরস, মুখ ঢেকে এখানে আসস, শয়তানি, এই ইসলামকে এটা বলছে, তোর বুরকা পরে শয়তানি করে বেড়াস, এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এমনকি শত শত ভিডিও আমাদের কাছে আছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের হ্যারাসমেন্ট করছে, নারীদেরকে উত্ত্যক্ত করছে, নিপীড়ন করছে। এমনকি আমরা এটাও দেখেছি একজন 60 ঊর্ধ্ব মহিলাকে, বৃদ্ধ মাকে তলপেটের উপরে লাথি মারতে আমরা দেখেছি। এরকম 2টা ভিডিও আমাদের চোখের সামনে এসেছে। নোয়াখালীর সুবর্ণচরে আমরা আরেকটি ঘটনা যেটা দেখলাম, যে বিএনপির ওই 8 নম্বর ওয়ার্ডের যিনি সেক্রেটারি মোশারফ, তিনি একজন মাকে রাস্তায়, তিনি সহ আরো বেশ কয়েকজন ভোট চেয়ে বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় তাকে প্রচন্ডভাবে গালিগালাজ, উত্তক্ত, এমনকি যে বিশ্রী কুরুচিপূর্ণ শব্দগুলো সেখানে ব্যবহার করেছে, এগুলো বলার মতো নয়। যদিও এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উল্টা আমরা যেটা দেখলাম, বিএনপির রুহুল কবির রিজভী তিনি উল্টা দাবি করলেন যে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির নারী সদস্যদেরকে হেনস্থা করছে। রিজভী ভাই, আপনি এই নিউজ কোথায় পেলেন? বা জামাতের কোন কোন নেতা কোথায় বিএনপির নেতাকর্মীদের, নারী নেত্রীদের হেনস্থা করেছে, হ্যারাসমেন্ট করেছে, নিপীড়ন করেছে? এই ভিডিও আমরা আপনার কাছে চাই, এই প্রমাণ আমরা আপনার কাছে চাই। যদি আপনি এই প্রমাণ আমাদের কাছে দিতে পারেন, তাহলে আমরা জামাতকে ঘৃণার চোখেই দেখব। হ্যাঁ, হয়তো আপনি একটা ভিডিও দিতে পারেন, ওই যে বরিশালে জামাতের একজন নেতা এক নারী হেনস্থা করেছে, এই ভিডিও আপনি দিতে পারবেন। কিন্তু এই ভিডিওর পরে আমাদের হাতে তার কাউন্টার একটি ভিডিও এসেছে, যেখানে দেখা যাচ্ছে চরমোনার ওই ছেলেটি বিএনপির কর্মী ছিল, বিএনপির সমর্থক, সে বিএনপির সাথে যোগ সাজস করে সে নিজে জামাতের ওই কর্মীর উপরে আক্রমণ করেছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, মোবাইল ভেঙে ফেলেছে। পাশে একজন মহিলা যাকে হ্যারাসমেন্ট করার কথা বলা হচ্ছে, সে বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল, তার গায়ে একটু ফুলের টোকাও পড়ে নেই। তাহলে আপনার বক্তব্যের সাথে বাস্তবের তো আমরা মিল পাই না। তো যাই হোক, আমরা মির্জা আব্বাসের কথায় ফিরে আসি। মির্জা আব্বাস তিনি যে ইঙ্গিতটি দিলেন, তার মানে নির্বাচনের দিন কোন নারী যদি ভোটের কেন্দ্রে বুরকা পরে যায়, তাহলে তিনি তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না। এবং আমরা যেটা দেখে আসছি সেটারই পুনরাবৃত্তি করবেন, তাদেরকে হেনস্থা করবেন, তাদেরকে ধরবেন। মির্জা আব্বাসের কথায় পরিষ্কার এটি। কারণ কে বোরকা পরে ফলস ভোট দিতে যাচ্ছে, এটি মির্জা আব্বাস কি করে শনাক্ত করবেন? আসল ভোটার কি নকল ভোটার, এটা কি বোরকা পরে গেলে মির্জা আব্বাসের শনাক্ত করার কোনো উপায় আছে? 40 লক্ষ বোরকা বানিয়েছে, এই নিউজই বা মির্জা আব্বাস কোথায় পেলেন? 40 লক্ষ বোরকার দাম কত একবার কি চিন্তা করে দেখেছেন? যদি এক একটা বোরকার দাম, এখন তো 2000-এর নিচে কোনো বোরকা হয় না, তাহলে 40 লক্ষ বোরকার দাম কত হতে পারে? এই হিসাবটি কি মির্জা আব্বাস মিলিয়ে বললেন, নাকি মুখে আসলো তাই বলার মতো বললেন? তার মতো একজন দায়িত্বশীল মানুষ, এটা তো আমরা বিএনপির কাছ থেকে কখনোই আশা করি নাই, কিন্তু এটি এখন হচ্ছে অনবরত। বিএনপি যেহেতু শাহেদ আলমদের মতো লোকের পাল্লায় পড়েছে, সুতরাং বিএনপি সামনে আরো কত কি বলবে আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি। তাহলে মির্জা আব্বাস কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যেই বুরকা পরে ভোট কেন্দ্রে যাবে, জামাতের যে নারী কর্মীরা আছে তারা তো অবশ্যই বুরকা পরে যাবে, প্রত্যেকেই কিন্তু বুরকা পরে এবং তারা মুখ ঢাকে। তাহলে অবশ্যই মির্জা আব্বাস যাকেই মুখ ঢাকা অবস্থায় দেখবেন তাকেই ধরবেন, হেনস্থা করবেন, তার মুখ খোলার চেষ্টা করবেন, তিনি প্রকৃত ভোটার কিনা এটা দেখার চেষ্টা করবেন। তো এইটা করলেই তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তাহলে মির্জা আব্বাস কি প্রকারান্তরে বোরকার বিরুদ্ধে অবস্থান নিলেন না?
তিনি মানুষকে এই মর্মে একটা ইঙ্গিত দিলেন যে যারা বুরকা পরো খবরদার ভোট কেন্দ্রে যাবা না, ভোট কেন্দ্রে গেলেই কিন্তু তোমাদের পথে ঘাটে ধরবো, ধরে তোমাদের মুখ খোলা হবে, চেক করা হবে। যদিও তারেক রহমান বুঝতে পেরেছে, কিন্তু একেবারে শেষে এসে তিনি গণভোটের পক্ষে হাতে ভোট দেবার জন্য তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন। এটি আমাদের কাছে এই খবর এসেছে। তো তাহলে এতদিন পরে কেন? জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং মানুষ এই বিষয়টি নিয়ে ট্রল করছে যে সেই তো তিনি পথে আসলেন, তাহলে এতদিন কেন? এখন যে তিনি এটি সত্যি কথা বলছেন, তার অন্তর থেকেই যে তিনি মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলছেন, এইটা মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এখানেও হয়তো তিনি নতুন কোনো ষড়যন্ত্র আঁটলেন কিনা। তিনি হয়তো গোপনে তার দলীয় নেতাকর্মীদেরকে বলে দিলেন যে তোমরা প্রত্যেকেই ন্যায়ের পক্ষে প্রচারণা চালাবে, আমি যেহেতু চাপে পড়ে গেছি, জনগণের চাপে পড়ে গেছি, আমি উপর এই কথাটা বলি যে তোমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিবা। এছাড়া তো উপায় নেই। আবার কেউ কেউ এটিও বলার চেষ্টা করছে যে আগের দিন সাদিক কায়েম একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশে ন্যায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে না। এই বক্তব্যের পরের দিন কিন্তু তারেক রহমান তিনি হায়ের পক্ষে মন্তব্য করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে তাহলে কি সাদিক কায়েমের ভয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভয়ে তারেক রহমান তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন? এখানেও কিন্তু মানুষের ভিতরে দোদুল্যমানতা রয়েছে, তারা বিশ্বাস করতে পারছে না, তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যেহেতু একের পর এক বিএনপির পক্ষ থেকে এই ধরনের দুই ধরনের কথা শুনছে, তো এজন্য মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাই হোক, সর্বশেষ আর একটা বিষয় বলে শেষ করব। আমরা আরেকটি নিন্দনীয় কাজ যেটি দেখতে পেয়েছি, মনির হোসেন কাশেমি, জমিয়তের যে নেতা যাকে নমিনেশন দেওয়া হয়েছে, ওনার নামের আগে মাওলানা শব্দটা আছে, তো উনি একটা জায়গায় পুরস্কার বিতরণ করছেন মহিলাদেরকে। সেই পুরস্কারের সাথে সাথে 1000 টাকার বেশ কয়েকটি নোট তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন এবং মাইকে ব্যাকগ্রাউন্ডে মাইকের শব্দ শোনা যাচ্ছে, সেখান থেকে শব্দ আসছে যে মাওলানা মনির হোসেন কাসেমি তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের ভোট চাচ্ছেন, পুরস্কার দিচ্ছেন। বিগত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, এবং মা ও বোনেরা যারা নতুন ভোটার আছেন সবাই মিলে 12 তারিখ সকালবেলা আমরা বিএনপি মনোনীত পদপ্রার্থী নারায়ণগঞ্জ 4 আসনের সংগ্রামী সংসদ সদস্য জনাব মুফতি মোহাম্মদ কাসেম। তো এই যে তিনি পুরস্কার দিচ্ছেন এবং টাকা দিচ্ছেন নির্বাচনের আগে, এটি কিন্তু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা জানি না আমাদের বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে, এই ইলেকশন কমিশন আদতেও তার এই ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা, তিনি এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন কিনা, বা তিনি আদতেও এই নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে পারবেন কিনা, তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন কিনা, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তার কর্মকাণ্ডে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথায় বার্তায় এটি পরিষ্কার হয়ে গেছে যে তিনি আর যাই হোক একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন না।